যে কোনো জাতির দুর্ভাগ্য যদি সেই জাতির শাসক বিদেশিদের দালাল হয়। এটা ওই জাতির জন্য একটা দুঃস্বপ্ন, অসম্মান এবং গ্লানি যে তার শাসক বিদেশিদের দালালি করছে। 1953 সালে মোসাদ্দেক ওনাকে ইরানের নির্বাচিত যিনি প্রধান তাকে শাহ রেজা পল্লবী আমেরিকার ষড়যন্ত্রে তাকে ক্ষমতাচ্যুত করে সিআইএর তৎপরতায়। এর পরবর্তীতে দীর্ঘ সময় আমেরিকার দালালি করে রেজা পহলভি তিনি রাষ্ট্র চালালেন এবং ইরানি যে জাতি সেই জাতিকে উনি পশ্চিমা আধুনিক জীবনযাপন দেওয়ার স্বপ্ন দেখালেন, রাস্তাঘাট উন্নয়ন করলেন এবং পোশাক আশাক অনেক কিছু বদল করে দেওয়া, ইসলাম থেকে দূরে সরে নিয়ে যাওয়া, সামগ্রিক একটা ভয়ঙ্কর জীবনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু ইরান তো একটা পবিত্র জায়গা, সেই অঞ্চলের মানুষগুলো এই পরিবর্তনটা মেনে নিতে পারছিল না যে তাদের দেশ আমেরিকার দালালি করবে। এবং এর আগে যিনি ছিল তার অপরাধটা ছিল যে উনি ইরানের যে তেল সম্পদ ছিল এইটা জাতীয়করণ করে জনগণের কল্যাণে ব্যয় করবেন, এইরকম একটা ইচ্ছা জ্ঞাপন করেছিলেন। এইটা আমেরিকা ভালোভাবে নেয়নি যে ইরানের তেল সম্পদ যদি জাতীয়করণ হয়ে যায় তাহলে তারা যে এখান থেকে আয় করে সে আয়টা বন্ধ হয়ে যাবে। এই জন্য ওনাকে সরায়ে দিয়ে শাহ রেজা পহলভীকে তারা বসিয়ে দিল। তো এটা ছিল ইরানের যে নাগরিক তাদের একটা দুর্ভাগ্য। এর পরবর্তীতে খামেনি সাহেব আন্দোলনে ডাক দিলেন, মহাবিপ্লব হয়ে গেল, দেশের মানুষ সামগ্রিকভাবে সে আন্দোলনে নেমে পড়ল। ওইটা এক্স্যাক্টলি শুধুমাত্র ইসলামী বিপ্লব না, যদিও এটাকে ইসলামী বিপ্লব নামকরণ করা হয়েছে, শুধুমাত্র ইসলামের জন্য বিপ্লব না, এটা ছিল তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ, নিজস্ব আত্মপরিচয়, যেটা আমেরিকা ছিনায় নিয়েছিল তাদের কাছ থেকে একটা দালাল শাহ রেজা পহলভী মাধ্যমে ক্ষমতা দখল করার মধ্য দিয়ে। তো এটা হলো ইরানের যে বিপ্লব, এটা আসলে ওই শাহ রেজা পহলভীকে সরাই দিল শুধু ওইটুকুর মধ্যেই না। এরপরে ইরাক সেখানে হামলা করলো একটা, এবং আমেরিকার মদদেই কিন্তু ওই হামলাটা হয়েছিল। দীর্ঘ 8 বছর পুরা দুনিয়ার বিরুদ্ধে লড়াই চালায় গেল। আজকে ট্রাম্প কেন পরাজয় স্বীকার করলো বা ট্রাম্প কেন নতি স্বীকার করলো, এটা আমরা অনেকের কাছে আশ্চর্য লাগছে যে ট্রাম্প কেন নতি স্বীকার করছে। ট্রাম্প জানে ওই ইতিহাসটা যে এরা 8 বছর ধরে এদের নিজস্ব স্বাধীনতা সক্রিয়তার জন্য লড়াই করা একটা জাতি। আমাদের মুক্তিযুদ্ধ তো 9 মাসের একটা যুদ্ধ ছিল, কিন্তু 8 বছরের বেশি সময় ধরে লড়াই করেছে। ইরানকে যদি পরাজিত করতে চাইতো তাহলে সারা বিশ্বের না খেয়ে থাকতে হতো, এটা আমি আপনাদেরকে বলছি। তাদের যে সক্ষমতা, এই সক্ষমতা দিয়ে হরমুজ প্রণালী নামে যেটা কথা আমরা বলছি, হরমুজ প্রণালী আসলে কি? হরমুজ প্রণালী এটা হলো গেটওয়ে, হ্যাঁ, ইউরোপের গেটওয়ে, তেল আমদানি রপ্তানি গেটওয়ে। এই গেটওয়েটা বন্ধ হয়ে গেলে পুরা বিশ্ব অচল হয়ে যায়। আমার যতটুকু ধারণা যে আমেরিকা যদি ব্যাপকভাবে আগ্রাসন চালায়, বোমা বিস্ফোরণ করে, তারপরেও হরমুজ প্রণালী কমপক্ষে 6 মাস এটাকে বন্ধ করে রাখার ফিটনেস রাখে ইরান। এই যেটা 7 দিন বন্ধ থাকলেও বিশ্ব অচল হয়ে যাবে, সেটা ইরান 6 মাস বন্ধ করে রাখার সক্ষমতা রাখে। তো ওইটাই তাদের একমাত্র শক্তির জায়গা, যেটা আপনার আমেরিকাকে বাধ্য করছে এটা অনুধাবন করতে যে এদেরকে আসলে থামায় রাখা সম্ভব না। দেখেন আজকে কিন্তু ট্রাম্প ইসরায়েলের উপর চেতেছে। ইসরায়েল কিন্তু এর আগেও যুদ্ধনীতি ভঙ্গ করেছিল, তখন কিন্তু চেতে নাই। এক্স্যাক্টলি ইরানের ক্ষেত্রে যুদ্ধনীতি ভঙ্গ করায়
জিতে গেছে। তো এইরকম একটা জাতি যারা জাতীয়তাবাদ, তাদের স্বাধীনতা, স্বকীয়তার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করছে, এটা ইরানের মানুষগুলো তারা ওই সময় কিন্তু পশ্চিমা জীবনযাপনকে গ্রহণ করেনি। আর খামেনি সাহেবের যে শাসন বা এখনকার যে খামেনি আছে, উনি আগের খামেনির সহযোদ্ধা ছিল। তো ওনারা কিন্তু ওই সময় যে বিপ্লবটা হয়েছিল, সেই বিপ্লবের পরে ক্ষমতাটাকে নিজেদের মতো করে সাজায় নেয়নি। তারা একটা গণভোট করেছিল এই সময়। সেই গণভোটটা এরকম ছিল যে আপনারা আমেরিকার দালালি মার্কা গণতন্ত্র চান নাকি ইসলামিক প্রজাতন্ত্র চান। ওই সময় প্রায় ৯৮% বেশি মানুষ গণভোটে রায় দিয়েছিল তারা ইসলামিক প্রজাতন্ত্র চায়। এবং ইরাককে দিয়ে যে ষড়যন্ত্র করেছিল সাদ্দাম হোসেনকে দিয়ে আমেরিকা, দেখেন সাদ্দাম হোসেনকে দিয়ে আমেরিকা ইরানে হামলা করাইছিল উস্কানি দিয়া, প্ররোচিত করে, অস্ত্র দিয়ে, সমর্থ দিয়ে, অর্থ দিয়ে। সেই সাদ্দাম হোসেনকেই কিন্তু আমেরিকা আবার মেরে ফেলল। এটা মুসলিম দেশগুলো অনুধাবন করবে কি আমি জানি না আসলে। তো আর কি, তো ইরানকে অনেকে পছন্দ করে না, তারা শিয়া বলে পছন্দ করে না, বাট আমি খুব গর্ববোধ করি যে অন্তত তারা ফিলিস্তিনের জন্য তো লড়াই করে, বা ফিলিস্তিনের লড়াইকে প্রমোট করে, সাপোর্ট করে, বা হামাসকে সহযোগিতা করে, বা হুতি বিদ্রোহীদেরকে সহযোগিতা করে যারা আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করছে। তো এই আর কি। এখন যদি মুসলিম উম্মাহ চাইতো, ধরেন সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, তুরস্ক, তারা কিন্তু আমেরিকার এই ফাঁদ থেকে, পশ্চিমাদের এই ফাঁদ থেকে ঐক্যবদ্ধ হলে বের হয়ে আসতে পারত, কিন্তু চাইবে না। ধরেন তুরস্ক কেন চাইবে না? তুরস্ক হলো ন্যাটোর সদস্য, হ্যাঁ, এবং ন্যাটোর কাছ থেকে যেই অস্ত্র প্রযুক্তি যা পেয়েছে, এইটা তুরস্ক চাইলেও মানে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, পারবে না। এবং তুরস্কের যে অস্ত্রগত যে প্রোগ্রেস ঘটেছে, ওইটাও ন্যাটোর দেখে দেখে বানানো, অথবা ন্যাটোর অস্ত্র নকল করে বানানো, অনুরূপ একটা বানানো, একটা ড্রোন দেখে একটা ড্রোন বানানো, এরকমেরই একটা প্রোগ্রেস তারা ঘটিয়েছে। এই জন্য তুরস্ক কোনোদিন ইরানের পাশে দাঁড়াবে না। ইরান ধ্বংস হয়ে গেলেও ইরানের পাশে দাঁড়াবে না। এটা আমার একটা মতামত আর কি। এই আর কি। তো এই সময়ে কিন্তু আপনার হলো অনেক ধরনের নোংরা নোংরা প্রচারণা অনেকে করতে পারে। তো ইরান বিষয়ে নোংরা প্রচারণা করতে পারে, তারা তাদের মতো করে গল্প সাজাইতে পারে, বাট ইরান তার গার্ডস দেখাইছে, যেটা অন্য দেশগুলো দেখাতে পারে নাই। অন্য দেশগুলো যেই সক্ষমতা নাই। এবং কাতার নিয়েও একটা নোংরামি করার চেষ্টা করছে, যারা ইরানের এই লড়াইকে, এই জাতীয়তাবাদকে, ইসলামী জাতীয়তাবাদকে আপনার হলো পছন্দ করে না, তারা এটাকে নিয়েও নোংরামি সরাইছে। যেমন কাতারে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করলো ইরান, তখন সেটা নিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতি, অনেকে বলবে তুমি রাজনীতি বোঝো না। আমি আপনাকে বলি যে নীরব থাকতো, তাই না? এই যে তুরস্ক ইরানের বিরুদ্ধে বিবৃতি দিছে, তারপরে বিভিন্ন সৌদি আরব ইরানের বিরুদ্ধে বিবৃতি দিছে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করার জন্য। তো একটা বিবৃতিতে কি আসতে যায়, তাই তো? তো বিবৃতি না দিত, অথবা ইরানের পক্ষে বিবৃতি দিত, দেয়নি তো, তাই না? সহযোগিতা তো করেনি, উল্টো বিবৃতি দিয়ে একটুখানি সমস্যা করার চেষ্টা করেছে। তো এগুলো আছে। এখানে বলবো গুগল দেখে ইতিহাস, ঠিক আছে? আপনারা শোনেন, গুগল দেখা ইতিহাস না। আপনারা হাদিস, যারা এখানে আলেমরা আছেন, অনেকে দেখবেন আমার এই লাইভ, হ্যাঁ, অনেক হাফেজ দেখবেন, আপনারা অনেক হাদিস পড়েছেন, ঠিক আছে? আমরা একদম পড়ি না তা না, আমরা আমাদের পড়ছি। তিরমিজি শরীফ, বুখারি শরীফ আপনারা হয়তো বা মুখস্থ করছেন, কিন্তু আমরা 2-4 বার রিডিং পড়ছি অন্তত, পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত।
এটা হলো একটা হাদিসের দিকে বললাম। আর ইতিহাস, ইসলামিক ইতিহাস, এগুলো এগুলো নিয়ে বসেন, ঠিক আছে? এগুলো গুগল লাগবে না, ঠিক আছে? গুগল লাগবে না, গুগল ছাড়াই বসবো। খিলাফত নিয়ে আলোচনা, ইসলামী হুকুমত নিয়ে আলোচনা। হ্যাঁ, আমাদের এখানে যারা মাদ্রাসায় পড়ছেন, ইমামতি করছেন, মাহফিল করছেন, আপনাদের কারো মনের মধ্যে এই ধরনের বাসনা আছে যে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নামাজের দাওয়াত দিয়েছেন? হ্যাঁ, উনি হলো ইসলামী হুকুমতের দাওয়াত দিয়েছেন। তাদের তরবারি কি নামাজের জন্য ছিল নাকি হুকুমতের জন্য ছিল? হুকুমতের চিন্তা ও গবেষণা কতজন করেছেন? এখানে বলছে গুগল দেখে কথা বলি, ঠিক আছে? ইসলামী শাসন, হুকুমত, তারপরে ইসলাম, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর আইন, এগুলো অনেক বিষয় রয়েছে। এগুলো নিয়ে কোনোদিন ভাবারও সুযোগ পাইনি। জাস্ট পৃষ্ঠা উল্টাইছে, হাদিস মুখস্থ করছে, ঠিক আছে? ওটা করছেন, কিন্তু কখনো মানে রাষ্ট্র কাঠামো ইসলামের জন্য কখনো ভাবেন নাই। খুব কম আলেম ভেবেছে, খুব কম ইমাম ভেবেছে, খুব রেয়ারলি, ঠিক আছে? হামাসকে নিয়েও নোংরামি শুরু করেছিল, এই সেম। এখন ইরানকে নিয়ে যেরকম নোংরা, হামাসকে নিয়েও সেম। এবং তারা মনে করে যে এরা ভুল পথে আছে, এবং তারা ইসরায়েলের সাথে গোপন যোগাযোগ রাখে, এবং তারা ইসরায়েলি বিভিন্ন পণ্য বয়কট আমরা যে করি এগুলো নিয়ে হাসি তামাশা করে। এগুলো আছে, অনেক আছে, আমাদের মতোই দেখতে আর কি। হ্যাঁ, অনেক আছে। আপনারা যারা দেখছেন, কারা কারা ইরানের এই চেষ্টাকে দেখেন, আমি আপনাদেরকে বলি। আমি একটু আগে বলেছিলাম যে ইসলামিক রাষ্ট্রগুলো, মুসলিম বিশ্বগুলো, অথবা আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের কি করা উচিত? আমি বলছিলাম যে আমরা দরকার হলে 3 বেলার পরিবর্তে 1 বেলা খাবো, অথবা না খেয়ে থাকবো। বাট শত্রুকে মোকাবেলা করার জন্য যথাযথ ব্যবস্থাপনা আমাদের তৈরি করতে হবে। আমি এটা দৃঢ়ভাবে বলেছিলাম, আমি এখনো বলছি। আমাদের খাওয়া দাওয়ার কষ্ট হলেও আমাদের আপনার হলো যুদ্ধ করার জন্য বিমান লাগবে, আমাদের দূরপাল্লার মিসাইল লাগবে, ঠিক আছে? কতটুকু দূরপাল্লার মিসাইল লাগবে? স্রেফ বলি, এখান থেকে দিল্লি পর্যন্ত, এখান থেকে আগরতলা পর্যন্ত, আমাদের শত্রু সীমা যতটুকু সম্ভাব্য আমাদের ক্ষতি করতে পারে, এতটুকু রেঞ্জের অন্তত মিসাইল আমাদের প্রয়োজন, ঠিক আছে? এগুলো রাষ্ট্রের প্রয়োজন। রাষ্ট্র এই মিসাইলটা আসলে আপনার হলো ওই দিল্লিতে, কলকাতায় মারার জন্য না, আগরতলায় মারার জন্য না। এই মিসাইলটা নিজেদের সেফগার্ড। বিশ্বব্যাপী যে পরমাণু অস্ত্রগুলো বানাইছে গত 50 বছর, 60 বছরে যে পরমাণু অস্ত্রগুলো বানাইছে, এই অস্ত্রগুলো আসলে কি মারার জন্য বানাইছে? এক দেশ আর এক দেশে মারবে তা না। চায়না কেন বানাইছে? রাশিয়া কেন বানাইছে? আমেরিকা কেন বানাইছে? উত্তর কোরিয়া কেন বানালো পরমাণু অস্ত্র? এটা এই জন্য না, জাস্ট ভয় দেখানোর জন্য, যে তুমি যদি আমাকে মারো, ঠিক আছে, আমাকে যদি মারতে চাও, আমি মরার আগে তোমারে নিয়েই মরবো, আমি শেষ হলে তোমাকেও আমি শেষ করব। এই যে একটা নিজেকে মেরুদণ্ড সোজা করে থাকার একটা প্রত্যয়, এর জন্যই না খেয়ে থাকে হলেও যথাযথ রাষ্ট্রের অস্ত্র সরঞ্জাম, যুদ্ধ সরঞ্জাম, এগুলোর প্রস্তুতি থাকা জরুরি। এগুলোকে সিলিভাবে নেবে, আপনার অনেকে অযৌক্তিকভাবে নেবে, কিন্তু আমার চিন্তা ও বিশ্বাস এটা। এবং আমাদের নাগরিকদেরকে এত লেখাপড়া করি, কত পর্যন্ত ক্লাস 1 থেকে শুরু করে, আবার 1-এর আগেও 2টি ক্লাস আছে, 0, নার্সারি, কত কিছু আছে, সেখান থেকে শুরু করে প্রায় 25 বছর পর্যন্ত আমরা লেখাপড়াই করতে থাকি। এত বছর লেখাপড়া করার মধ্যে আমার একটা 1 বছরের একটা সামরিক শিক্ষার সুযোগ হলো না, ভলান্টারি শিক্ষার একটা সুযোগ হলো না, স্বেচ্ছাসেবী হিসেবে, ফায়ার সার্ভিস কর্মী হিসেবে বন্যা ব্যবস্থাপনা নিয়ে একটু শিক্ষার সুযোগ হলো না। এগুলো
জাতীয়তাবাদের যে চিন্তা, আমাদের এই বাংলাদেশে এই যে সিলেট নাকি গ্যাসের উপর ভাসে, তেলের উপর ভাসে, কত সব কথা আমরা শুনছি। আজকে এগুলো যদি মানে ইরানের মতো আমরাও যদি ভাবতাম যে জাতীয়করণ করা হবে, এগুলো হবে জনগণের সম্পদ, বিদেশি কোম্পানির হাতে আর থাকবে না, তাহলে আমরা কতটুকু স্বয়ংসম্পন্ন হতাম। এগুলো নিয়ে আর ষড়যন্ত্র করতে পারতো না কেউ। ঠিক আছে, এগুলো ভাগ করতে 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 বিচ্ছিন্ন করে ফেলে। হ্যাঁ, ইরানকে যে পরাজিত করতে আসবে, তারা আপনার হলো ওরা আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে স্পিরিট, হ্যাঁ, তার স্পিরিট নিয়ে যুদ্ধে নেমে যায়, যে তাদের জাতীয়তাবাদ, তাদের সার্বভৌমত্ব তারা রক্ষা করবে। ঠিক আছে, ওই স্পিরিটটাকে মানে তছনছ করা অনেক কঠিন, আঘাত করা অনেক কঠিন। এটা তো অনেক ভাগ, আমরা আসলে ভাগগুলো নিয়ে আমার ভালো লাগে না। এত ভাগ মানে ওরে খারিজ করে দেওয়া, এরে বাদ দিয়ে দেওয়া, ও এরকম কেন, এইরকম কেন, কত ভাগ। ঠিক আছে, এই ভাগগুলো মানে ক্ষত বিক্ষত করছে মুসলিম উম্মাহকে, এবং আরেকজনকে বাতিল করার যে প্রবণতা। হ্যাঁ, আপনার হলো যখন বড় বিপদ আসে, আমি আপনাদেরকে বলি, এই যে আমি একটা ঝড়ে মানে হালকা জলোচ্ছ্বাস হয়েছিল, এই সময় আমি ভোলায় ছিলাম, পানি আসছে, আমরা একটা মানে দোতলা ঘরে উঠছি, প্রায় দোতলা ঘর পর্যন্ত পানি উঠে গেছে। সেই ঘরের মধ্যে হাঁস, মুরগি, ছাগল আমরা তুলছি। ওই সেম একই ঘরে না আমাদের সাথে সাপও ছিল ওই সময়, আমার মনে আছে। আমি তখন ভোলাতে ছিলাম, ভোলা বুরহানুদ্দিন সম্ভবত ছিলাম ওই জায়গাটার নাম। ঠিক আছে, তো আমার মনে আছে তখন সাপ ছিল, ওই একই ঘরের মধ্যে সাপ ছিল, কয়েকটা সাপ ছিল। আমরা সাপকে মারি নাই, ঠিক আছে, সাপ দেখে হাঁস মুরগি ভয় পায় নাই। তো এইটাই তো একটা বড় বিপত্তির সময়, তাহলে সাপ, হাঁস মুরগি, মানুষ যদি একসঙ্গে থাকতে পারে, তাহলে বড় বিপদের সময়, সাম্রাজ্যবাদী আগ্রাসনের সময়, আমেরিকার আগ্রাসনের সময় কেন মুসলিমরা এক থাকতে পারবে না? এগুলো নিয়ে আসলে এই আর কি। পাওয়ার প্ল্যান্ট তো আছে, বাকিটা বর্তমান। আসলে আমি আপনাদেরকে বলি, আমার যেটা মনে হয়, ইরানের কাছে তার সেফগার্ডের জন্য যথাযথ শক্তি এবং সামর্থ্য আছে। ঠিক আছে, এবং এই শক্তি সামর্থ্য প্রদর্শনের জন্য না, এই শক্তি সামর্থ্যের কথা আমেরিকাও জেনে গেছে, এবং জেনেও তারা প্রকাশ করতেছে না। ঠিক আছে, এবং এটা ইসরায়েলকে ধ্বংস করার জন্য যথেষ্ট, এই শক্তি ও সামর্থ্য। এটা হলো একটা বিষয়। তো ভালো থাকবেন ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।